কর্মসূচির সময় 1500 টাকার মাইক ভাড়া দেওয়া লাগতো যাদেরকে, তা এখন 7000 টাকার ইলিয়নের পাঞ্জাবি আর এলাকায় গেলে 150 গাড়ির বহর নিয়ে শোডাউন দিচ্ছে। এই পরিবর্তনের পরে কত জনেরই তো কত কি পরিবর্তন হয়েছে। ছাত্র নেতৃবৃন্দকে আমরা চিনি, কর্মসূচির সময় 1500 টাকার মাইক ভাড়া দেওয়া লাগতো যাদেরকে, তা এখন 7000 টাকার ইলিয়নের পাঞ্জাবি আর এলাকায় গেলে 150 গাড়ির বহর নিয়ে শোডাউন দিচ্ছে। এটা কি ছাত্র নেতৃবৃন্দের মধ্যে মানুষের প্রত্যাশা ছিল? ছাত্ররা নিজের সর্বস্বটুকু দিয়ে জাতির মুক্তির জন্য লড়াই করেছে, করবে। আগামীর বাংলাদেশ বিনির্মাণে ছাত্রদের উপরে, তরুণদের উপরে মানুষ ভরসা রাখবে। কিন্তু সেই ছাত্র নেতারা, ছাত্র নেতৃবৃন্দ আজকে কলঙ্কিত ইতিহাস রচনা করছেন। এইটা যদি চলতে থাকে তাহলে তরুণদের রাজনৈতিক ভবিষ্যৎ অন্ধকার। অবশ্যই এই গুটি কয়েক তরুণ সমগ্র তরুণদের প্রতিনিধিত্ব করেন। এই বিষয়ে আমাদেরকে পরিষ্কারভাবে মানুষের সামনে আমাদের অবস্থান ব্যাখ্যা তুলে ধরতে হবে। শেখ হাসিনার সময়ও আল রাজি কমপ্লেক্সের চিপায় অফিস নিয়েছিলাম, পতনের পরেও কিন্তু এখনো এই আল রাজিতে আছি। আমাদের অবস্থার কিন্তু পরিবর্তন হয় নাই, অনেকের হইল। আপনারা তো যারা নিউজ কভারেজ করেন তারা জানেন আমাদের অফিস কিন্তু ওইখানে আছে। অনেক নেতৃবৃন্দই বলে যে কতজনে কত কি ভাই আপনি কিনে তো একটা অফিস টফিস এখন পর্যন্ত নিতে পারলেন না, করতে পারলেন না। আমরা তো সুবিধার জন্য লড়াই সংগ্রাম করি নাই। গণ অধিকার পরিষদ পরিষ্কারভাবেই বলছে যে বাংলাদেশে একটা নতুন ধারা রাজনীতির সূচনা করতে চায়। আজকে যে রাষ্ট্র সংস্কারের আওয়াজগুলো জোরে সরে উঠছে, 2021 সালে গণ অধিকার পরিষদের ঘোষণাপত্রে আমরা বলেছিলাম একই ব্যক্তি দলীয় প্রধান এবং সরকার প্রধান থাকবে না। কারণ দলীয় প্রধান দলকে রিপ্রেজেন্ট করে, সরকার প্রধান সারা দেশের সব দলের কাজেই সে যদি সরকার প্রধান হয় তার দলীয় ছোট পদ ছেড়ে দেওয়া উচিত। একই ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না। এই সংস্কার কমিশনকে ধন্যবাদ জানাই, তারা বিবেচনা করেছে। এই প্রস্তাব আমরা দিয়েছিলাম। কাঠ ও পিভিসি ম্যাটেরিয়ালের সংমিশ্রণে তৈরি আধুনিক আরএফএল উডিডো, কাঠের চেয়েও কঠোর। পৃথিবীর সবচেয়ে শক্তিধর রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এবং সেখানকার মেয়াদ 4 বছর। বাংলাদেশে এই যে ক্ষমতায়, যেই যায় লঙ্কায় সেই হয় রাবণ, ক্ষমতাকে কুক্ষিগত করা কে না চেষ্টা করেছে বলেন? কোন সরকার ক্ষমতায় থাকতে ক্ষমতাকে দখল করার জন্য, পাকাপোক্ত করার জন্য, স্থায়ী করার জন্য চেষ্টা করে নাই? একজন দেখাতে পারবেন? গত 50 বছরে 5 দশকে যারাই সরকারে ছিল প্রত্যেকে ক্ষমতাকে কুক্ষিগত করতে চেষ্টা করেছে, পুরো রাষ্ট্রযন্ত্রকে দলীয়করণ করার চেষ্টা করেছে। কাজে আমরা এই জন্য বলেছি যে 5 বছর কমান, এখান থেকে নির্বাচন 5 বছর পরেও হতে পারে, 4 বছর পরেও হতে পারে। কাজে 4 বছর পরে হোক। জাতীয় সংসদের মেয়াদের কথা আমরা 4 বছর বলেছি। নির্বাচন কমিশন, সংস্কার কমিশন প্রস্তাবনায় সেটি গ্রহণ করেছে, ভালো। গণ অধিকার পরিষদ 2021 সালে তাদের প্রতিষ্ঠা লগ্নেই বলেছে বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের এই কান্ট্রিগুলোতে, বিশেষ করে বাংলাদেশের মানুষ এখন, সেই মুক্তিযুদ্ধের সময় 71-এ আমাদের শিক্ষিত জনগোষ্ঠী ছিল 20%, এখন প্রায় শিক্ষার হার 85%। কাজেই শিক্ষা দীক্ষায় মানুষ এগিয়েছে। আর্থ সামাজিক বাস্তবতায় মানুষের জীবন মান নিজের প্রচেষ্টায়, সামাজিক বাস্তবতায়, দেশীয় বাস্তবতায়, আন্তর্জাতিক বাস্তবতায় কিছুটা হলেও উন্নীত হয়েছে। কাজে এখন মানুষ রাজনীতিতেও ভালো চিন্তা ভাবনা করতে পারে। বাংলাদেশ একটা এই একদলীয় আধিপত্য ঠেকাতে কিংবা সংসদে কোনো একক দলের আধিপত্য পরিবর্তে একটা ভারসাম্যপূর্ণ সংসদ যেখানে সব দল মতের মানুষের প্রতিনিধিত্ব থাকবে, আনুপাতিক হারে আমরা ভোটের কথা বা সংখ্যানুপাতিক নির্বাচনের কথা কিন্তু আমরা 21 সালে বলেছি। সেগুলো নিয়ে এখন আলোচনা হচ্ছে, তাই না? তাহলে এখন যে আলোচনা হচ্ছে, এই আলোচনা কিন্তু এই গণ অধিকার পরিষদের তরুণরা 2021 সালেই ছেড়ে দিয়েছেন। আজকে শিক্ষকরা এই প্রেস ক্লাবের সামনে ইবতেদায়ী শিক্ষকরা আন্দোলন করছেন জাতীয়করণের দাবিতে। বলে বাবা 30-35 বছর ধরে চাকরি করি, একটা পয়সা বেতন পাই নাই। আহা, কি শিক্ষা দেবে তারা? কোন আপনার ছেলে মেয়েকে পড়াবে, তার বেতনের খবর নাই, রাষ্ট্রের কোনো দায় নাই। এইটা নিয়ে আমরা বলেছি পরিষ্কারভাবে এই শিক্ষকদেরকে অনতিবিলম্বে জাতীয়করণ করতে হবে, তাদের সমস্ত পাওনা জানার সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে। গতকালকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা, সহকারী শিক্ষকরা 10ম গ্রেডের কথা বলেছে। মানে এই দেশের সরকারি চাকরির যে বেতন গ্রেড, প্রথম গ্রেড থেকে 20তম গ্রেডের তারতম্য এবং বৈষম্য যদি দেখেন, উঁচু তলার মানুষেরা কিভাবে বৈষম্য করে রেখেছে। 20তম গ্রেডের একজন মানুষ বেতন পায় 8,200 টাকা। আপনারা বলেন, একজন সরকারি চাকরিজীবী বেতন পায় 8,200 টাকা, সে হয়তো পিয়ন, অফিস সহকারী, সেই সমাজে বাস করে না, এই বাজার থেকে বাজার করে না, তার পরিবার নাই, বউ বাচ্চা নাই,
8,200 টাকায় চুরি করা ছাড়া পরিবার বাঁচানো সম্ভব? 8,200 টাকায়? তাহলে এইটা রাষ্ট্রের চোখে পড়ে নাই? আবার 1 নম্বর গ্রেডে যে সচিব মহোদয় আছেন, বসে আছেন, তার বেতন প্রায় আপনার 78,000 টাকা স্কেল হলো, সামগ্রিক সুযোগ সুবিধা নিয়ে অন্তত লাখখানেক টাকার মতো তিনি পান। তাহলে সচিবের বেতন 78,000 টাকা, সহকারীর বেতন 8,200 টাকা। এই বেতন বৈষম্য কারো চোখে পড়ে নাই? সরকারি বেতন বৈষম্য আমরা মনে করি যে দূর করা দরকার। বেতন কাঠামো সর্বোচ্চ 4 থেকে 5টা শ্রেণীতে বিভক্ত থাকতে পারে। এত বৈষম্য, এইটা সমর্থন করা যায় না। এবং আজকে আমরা নতুন বাংলাদেশের কথা বলছি। এই নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য, এই জুলাইয়ের প্রত্যাশাকে প্রাপ্তিতে পরিণত করার জন্য সরকারি সমস্ত অফিস আদালতকে ঘুষ দুর্নীতি মুক্ত করে জবাবদিহিতামূলক পরিবেশ অফিস আদালতগুলোতে নিশ্চিত করতে হবে। তার জন্য এই 8,000 টাকার স্কেলের বেতনকে অন্তত 3 গুণ বাড়ানো দরকার। 3 গুণ বাড়ালে কয় টাকা হবে? 3,24। খুব বেশি টাকা হয় না। পাশাপাশি সচিবের বেতনও যদি ডাবল করা লাগে করেন। সিঙ্গাপুরে লি কুয়ান ইউ যেমনি ভাবে ক্ষমতা এসে দুর্নীতি বন্ধ করার জন্য সরকারি চাকরিজীবীদের বেতন বাড়িয়ে দিয়েছিলেন, রাজনীতিবিদদের বেতন দিয়েছিলেন, সুযোগ সুবিধা দিয়েছিলেন যেন লুটপাট না করে। আজকের বর্তমান সিস্টেমে আমাদের এখানে নেতৃবৃন্দ বলছেন তারা বিভিন্ন আসন থেকে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছেন। বাংলাদেশের বর্তমান সিস্টেমে একটা লোকাল ইলেকশন করতে হলে আপনাকে 8 থেকে 10 কোটি টাকার প্রয়োজন হবে। তাহলে 8 থেকে 10 কোটি টাকা কোন জমিদার খরচ করবে? নিজের পকেটের টাকা খরচ করবে নির্বাচনের জন্য? খরচ তো করে ধান্দার জন্য 10 কোটি খরচ করবে, 50 কোটি কামাইবে। তাহলে এই যে নির্বাচন সংস্কার কমিশন যারা কাজ করতেছেন, আমি জানি না নির্বাচনে কালো টাকা এবং পেশি শক্তি বন্ধে তারা সুস্পষ্ট কি পদক্ষেপ নিচ্ছেন। আমি মনে করি প্রার্থীদের নির্বাচনী পোস্টার থেকে প্রচারণা এবং গণহারে আবার দাঁড়াইলে তো এত টাকা দিতে পারবে না। প্রার্থী কারা হবে সেটা ন্যূনতম ক্রাইটেরিয়া থাকা উচিত এবং প্রত্যেক প্রার্থীকে নির্বাচনী একটা খরচ নির্বাচন কমিশনের দেওয়া উচিত। এটা তো নির্বাচন কমিশন তার পকেট থেকে দিবে না, রাষ্ট্রের কোষাগার থেকে দেবে। আর যারা নির্বাচন করতে চায় তারা তো রাষ্ট্রেরই প্রতিনিধিত্ব করতে, জনগণের প্রতিনিধিত্ব করতে চায়। কাজে এই কালো টাকা পেশি শক্তির যদি আমরা বন্ধ না করতে পারি তাহলে এই জুলাই গণ অভ্যুত্থান ব্যর্থ হবে, বিফলে যাবে।